बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रोटारी स्कूल एंड कलेज কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। 2021 সালে প্রথম থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। বেশ কিছু ক্লাস আমি বাংলা প্রথম পত্রে নিয়েছি, মনে হয় এগুলি তোমরা যত্ন সহকারে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। তো তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম হলো আকাশ। আর এই গল্পটির লেখক হলো আব্দুল্লাহ আল মুতি। গল্পটির লেখক হলো আব্দুল্লাহ আল মুতি। তো গল্পটি মূল আলোচনার পূর্বে লেখক সম্পর্কে একটু পরিচয় দেওয়া খুবই প্রয়োজন। তার কারণ হলো এখান থেকে ছোট ছোট যে প্রশ্নগুলি, জ্ঞানমূলক প্রশ্নগুলি বা বহু নির্বাচনী প্রশ্নগুলি, এখান থেকে লেখক পরিচয় থেকে বেশ কিছু প্রশ্ন থাকে। তাই এই লেখক পরিস্থিতি সম্পর্কে আমাদের একটি সম্যক ধারণা থাকা উচিত। তাই তোমরা একটু মনোযোগ সহকারে লেখক পরিচিতি পড়বা এবং এই ক্লাসে যে আলোচনা করছি সেগুলো একটু তোমরা মনোযোগ দিবা। তো লেখক হলো আব্দুল্লাহ আল মুতি। ইনি একজন বিজ্ঞানী। তো শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনা করে আব্দুল্লাহ আল মুতি বিখ্যাত হয়েছে, যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তিনি বিশেষ করে শিশুদের জন্য বিজ্ঞানমূলক অনেক বই লিখেন। তিনি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় অজানা দিককে তিনি আকর্ষণীয় ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন। ছোটদের জন্য তার লেখা বইগুলো হচ্ছে, ছোটদের জন্য তিনি যে বইগুলি লিখছেন সে বইগুলি হচ্ছে এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, জানা অজানার দেশে, সাগরের রহস্যপুরী, আয় বৃষ্টি যেতে, ফুলের জন্য ভালোবাসা ইত্যাদি। এগুলি সবই বিজ্ঞানমূলক বা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ এবং এগুলো বেশিরভাগই ছোটদের জন্য। সাহিত্য রচনা ও বিজ্ঞান সাধনার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ অনেক পুরস্কার তিনি ভূষিত হন। তিনি 1998 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এটা হলো আব্দুল্লাহ আল মুতির সংক্ষিপ্ত পরিচিতি। এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু বিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে তোমাদের আসে, যে যেমন সৃজনশীল প্রশ্নের যে 1 নম্বরের যে প্রশ্ন থেকে জ্ঞানগুলো, সেখানে থাকতে পারে যে আব্দুল্লাহ আল মুতি কত সালে জন্মগ্রহণ করেন, অথবা কত সালে মৃত্যুবরণ করেন, অথবা তিনি কোথায় কোন জেলায় জন্মগ্রহণ করেন, তার লেখা 2-1টি বইয়ের নাম ইত্যাদি ইত্যাদি। এছাড়াও বহু নির্বাচনী যে প্রশ্নগুলি থাকে সেখানেও এখান থেকে বেশ কিছু প্রশ্ন থাকে। তাই আমাদের তিনি কোথায় জন্মগ্রহণ, লেখক কোথায় জন্মগ্রহণ করছেন, কত সালে জন্মগ্রহণ করছেন, তার শিক্ষা জীবন কি, তার কর্মজীবন কি, তার লেখা কিছু বইয়ের নাম এবং তিনি কি কি পুরস্কার ভূষিত হয়েছে, এছাড়াও তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন। এই প্রশ্নগুলি কিন্তু এই কটা প্রশ্নই বিশেষ করে এই বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্নগুলি আসে বিদায় আমাদের এই লেখক পরিস্থিতির সম্পর্কে ধারণা থাকা উচিত। এখন আমরা আসব
বিশেষ করে আসবো আমরা এখন আকাশ এই গল্পটি একটু সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে। তো আকাশ কি, এটাকে আমরা কি মনে করি, এটা নিয়ে আমাদের কি অজানা আছে বা জানা আছে, রহস্য কি, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন এখানে আছে। তাই লেখক এখানে কি তুলে ধরেছে এ বিষয়ে সেটাই আমরা জানব। তার আগে একটু সংক্ষিপ্তকারে আমি আকাশ সম্পর্কে পরিচয় তুলে ধরি। এক সময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে বিশাল একটি ঢাকনা। আকাশটাকে মনে করা হতো যে আমাদের মাথার উপরে বিশাল একটা ঢাকনা। তার কারণ হলো দক্ষিণ দিকে তাকাই দেখি ওটা মাটির সাথে মিশে গেছে, উত্তর দিকে তাকাই মাটির সাথে মিশে গেছে, পশ্চিম দিকে তাকাই মাটির সাথে মিশে গেছে, পূর্ব দিকে তাকাই মাটির সাথে মিশে গেছে। আমার মাথার উপরে ঠিক একটা গোলাকার ঢাকনা, এবং সেটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ এবং রং ধারণ করে। বিশেষ করে যখন আকাশে মেঘ থাকে তখন দেখা যায় কালো মেঘে ঢাকা, আবার যখন মেঘ না থাকে তখন নীল আকাশ দেখা যায়। তো এই নীল দিয়ে একটা ঢাকনা তৈরি করে আমার মাথার উপরে, এটা একসময় মানুষের ধারণা ছিল। আসলে আকাশ কোনো ঢাকনা নয়, আকাশ কোনো ঢাকনা নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে বায়ুর স্তর। এই আমাদের এই ভূপৃষ্ঠ থেকে যতদূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত কি বায়ুর স্তর। এটা বায়ু, শুধু এখানে শুধু বাতাস আছে, বাতাস, এখানে বাতাসের বিভিন্ন উপাদানগুলি আছে এবং ধুলাবালি মিশ্রিত আছে। বাতাসে প্রায় 20টি বর্ণহীন গ্যাস মিশে আছে। এই বাতাসের সাথে কয়টি 20টির মতো গ্যাস মিশ্রণ অর্থাৎ মিশে আছে। 20টি গ্যাস, যেরকম অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি, এরকম 20টি গ্যাস এই বায়ুর সাথে মিশে আছে। এগুলি বর্ণহীন। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। এই বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণুগুলি কি আছে, ছড়িয়ে আছে, বিদায় আকাশটা নীল দেখা যাচ্ছে। সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধূলিকণার মধ্যে দীর্ঘপথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলো। সূর্যের এই লাল আলোটা কী করে সকাল সন্ধ্যায় এই বায়ুমণ্ডলকে ভেদ করতে পারে। তাই এ সময় মেঘ লাল দেখা যায়, অর্থাৎ মেঘের ভিতর দিকে যখন সূর্যের আলোটা ভেদ করে তখন মেঘটা কি দেখা যায় লাল। আর পশ্চিম আকাশের দিকে যখন তাকাই তখন দেখি যে অনেক সময় মেঘলা আকাশে ওই আকাশটা দেখা যায় লাল, অর্থাৎ ওই আকাশটা লাল। ওই মেঘটার পিছনে থাকে সূর্য, মেঘটা তো পৃথিবী থেকে খুব কাছে থাকে, আর ওই মেঘের উপরে সূর্যের আলো পড়ায় মেঘটা লাল দেখা যায়। ঘন বৃষ্টি ও মেঘের সে ফেললে আকাশ দেখায় কালো। যখন প্রচুর পরিমাণে মেঘ আকাশে পড়ে এই মেঘটা তখন কীরকম দেখা যায়, পানিতে মেঘ যাতে তৈরি হয় তখন সেটা দেখা যায় কি কালো। কখনো লাল সূর্যের আলো পড়ে, আবার কখনো এটা এতই মেঘ থাকে ওখানে, এতই পানির পড়া থাকে যে সূর্যকে ভেদ করতে পারে না, বিদায় ওই মেঘটাকে সে কালো দেখা যায়। আবার অনেক সময় সাদাও দেখা যায়। শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা, শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানী, মহাকাশযানটা কি আমি শব্দের ভিতরে এখানে আছে মহাকাশযান, এটা মহাকাশে যাতায়াতের বাহন। মহাকাশে যাওয়ার জন্য যে বাহন বা যন্ত্র আছে সেটাকে বলা হয় মহাকাশযান। শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তারা শূন্যে বহু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে তারা কী করছে, মহাকাশযানে বিভিন্ন যন্ত্রপাতি বসিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা ওখানে পাঠিয়েছে। পৃথিবীর অন্তত কয়েকশো মাইল উপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে। ওখান থেকে সেই মহাকাশযানে যে আমরা যে ক্যামেরা বসিয়ে দিয়েছি সেই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলে আমাদের পৃথিবীতে পাঠাচ্ছে, এবং সেখান থেকে আমরা ওখানে বিভিন্ন অবস্থা, আবহাওয়ার বিভিন্ন অবস্থা আমরা জানতে পারি।
একই কারণে টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগের ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করাও সম্ভব হয়েছে। এখন মহাকাশে দেখা যাচ্ছে স্যাটেলাইট স্থাপন করে সেখান থেকেও আমরা বিভিন্ন তথ্য পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। এই ধরনের সুযোগ আমাদের এখন এই তথ্য প্রযুক্তির এই যুগেও এটাও সম্ভব হয়েছে। আর এটি ছিল আমাদের এই আকাশ গল্পের মূল পাঠ বা পাঠ পরিচিতি। তো এখন মূল পাঠে যাওয়ার আগে এখানে কিছু কিছু শব্দ, কঠিন শব্দ দেওয়া আছে এই আকাশ গল্পটি। এই কঠিন শব্দগুলি যদি আমরা আগে এই শব্দের সাথে পরিচিত না হই, তাহলে আমরা ওই গল্পটি পড়ে অথবা বাক্যটি পড়ে আমরা বুঝতে পারবো, পরিষ্কারভাবে বুঝতে পারবো না। কারণ আমি একটা বাক্য পড়লাম, তার ভিতরে একটা শব্দ দেওয়া আছে কঠিন শব্দ, সেই শব্দটির যদি অর্থ আমি না বুঝি বা না পারি, তাহলে ওই লাইনটির বাক্যটি আমি বুঝবো না বা তার ভাবার্থ আমি বুঝবো না। তাই এই কঠিন শব্দগুলি আমাদেরকে আগে জেনে নিতে হবে। জানলে পরে আমরা ওই গল্পটি পড়ে তার ভাবার্থ বা তার অর্থ আমরা সহজে বুঝতে পারবো। এরকম কিছু শব্দ এখানে আমি লিখে দিয়েছি বোর্ডে। এই শব্দগুলি আগে একটু তোমরা পরিচিত হয়ে নিলে, জেনে নিলে গল্পটি পড়লে তোমরা বুঝতে পারবা। যেমন এখানে কতগুলি শব্দ দেওয়া আছে, দেখো শব্দ অর্থ টিকা। টিকা মানে এটা ব্যাখ্যা দেওয়া আছে, বিশ্লেষণভাবে বোঝানো আছে, আর অর্থ দেওয়া আছে। যেমন ভূপৃষ্ঠ, গল্পের একটি শব্দ আছে ভূপৃষ্ঠ, পৃথিবীর উপরের অংশ। ভূপৃষ্ঠ এই পৃথিবীর উপরে আমাদের এই যে সমতল অংশটা আছে, মাটি যেটা, এখানে পাহাড় পর্বত আছে, নদী আছে, সাগর আছে, ইত্যাদি আছে। এটাকে ভূপৃষ্ঠ বলতে বোঝায় পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর উপরিভাগ। তারপর সচরাচর, সচরাচর শব্দের অর্থ হলে সাধারণত সচরাচর। তারপর চাঁদোয়া, সামিয়ানা, চাঁদোয়া মানে সামিয়ানা, অর্থাৎ মানে এই যেটাকে বলা হয়েছে আমাদের পৃথিবীর ঢাকি। যেমন কোনো অনুষ্ঠান আদি হলে সেখানে কি একটা সামিয়ানা, একটা কাপড়ের তৈরি চাদর দিয়ে কিন্তু সেই স্থানটা ঢেকে দেওয়া হয় সূর্যের আলো অথবা সূর্যের আলো থেকে, অথবা রাতে ওই যে কুয়াশা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য একটা চাদর দিয়ে ওই স্থানটাকে ঢেকে দেওয়া হয়। অর্থাৎ এটাকে বলা হয় কি, এই কাপড়টাকে বলা হয় সামিয়ানা, অর্থাৎ চাদর বা সামিয়ানা। তারপর পরতে স্তরে স্তরে, এটাকে বলে পরতে পরতে, যেমন সিঁড়ি, এক ধাপ দুই ধাপ, মানে স্তরে স্তরে ধাপও বলা যায়, ধাপে ধাপে, পরতে স্তরে বা ধাপে ধাপে। তারপর কণা, বস্তু ক্ষুদ্র অংশ, যে কোনো বস্তু ক্ষুদ্র অংশকে বলা হয় কণা। তারপর হর হামেশা মানে সব সময়, হর হামেশা সব সময়। তারপর বায়ুমণ্ডল, পৃথিবীর উপরে বাতাসপূর্ণ অংশ। বায়ুমণ্ডল এই যে পৃথিবী, আমাদের এই পৃথিবী মানে ভূপৃষ্ঠের উপরে যতদূর পর্যন্ত আমাদের চোখ যায় না কেন, সেই পর্যন্ত সেই মানে ঢাকা জায়গাটাকে বলা হয় কি বায়ুমণ্ডল। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যতদূর পর্যন্ত আমাদের চোখ যায় না কেন, সেই অংশটাকে বলা হয়, বাতাসপূর্ণ অংশটাকে বলা হয় বায়ুমণ্ডল। নাইট্রোজেন একটি মৌলিক গ্যাস, নাইট্রোজেন একটা গ্যাস, যেটা আমাদের এখানে এই বায়ুমণ্ডলে যে বৃষ্টি গ্যাসের কথা বলা হয়েছে, সেই বৃষ্টি গ্যাসের ভিতরে নাইট্রোজেন একটি গ্যাস আছে, একটি মৌলিক গ্যাস। তারপর অক্সিজেনও ঠিক এমনি গন্ধহীন একটা মৌলিক গ্যাস, গন্ধহীন একটা মৌলিক গ্যাস। যেমন পানির ভিতরে দুইটা গ্যাস আছে, উপাদান আছে, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। তো সে তেমনি একটি অক্সিজেন এটা একটি মৌলিক গ্যাস। তারপরে কার্বন ডাই অক্সাইড, বর্ণ গন্ধহীন একটি গ্যাস, এটা একটি গ্যাস। যেমন এই বায়ুমণ্ডলে যে বৃষ্টি গ্যাসের কথা বলা হয়েছে, বৃষ্টি গ্যাসের মিশ্রণে যে বায়ুমণ্ডল আছে তার ভিতরেও এই কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস আছে, বর্ণ ও গন্ধ নেই, বর্ণ নেই, গন্ধ
নেই। মিশ্রণ এই বৃষ্টি গ্যাসের মিশেলে অর্থাৎ মিশ্রণে এই বায়ুমণ্ডলটা সৃষ্টি। জলীয় বাষ্প পানির বায়বীয় অবস্থা, জলীয় বাষ্প পানির বায়বীয় অবস্থা। যেমন মেঘ এটা সমুদ্র থেকে বা নদী থেকে পানিটা কি হয় জলীয় বাষ্প হয়ে, হ্যাঁ জলীয় বাষ্প ছোট ছোট কণা হয়ে বাতাসের সাথে এটা কি করে আকাশের উপরে উড়ে যায়। যেমন দেখবা ভাত রান্না করার সময় যদি তুমি ঢাকনাটা উপরে হাত দাও পাতির উপরে গরম যে ভাতটা উঠতেছে সেখানে হাত দেওয়ার সাথে সাথে দেখো কি হাতটা ভিজে যাচ্ছে না, ভিজে যাচ্ছে। অথবা ঢাকনা উঠে দেখবে যে পানি পড়তেছে, ওটা কি এই যে তাপে পানিটা বাষ্প আকারে উড়ে যাচ্ছে, তাকে বলা হয় জলীয় বাষ্প অর্থাৎ পানির বাষ্পীয় অবস্থা। কি করে শীতকে বাড়াবা ছড়িয়ে পড়ে যে কোনো জিনিস। হুবহু অবিকল যেমন একটা কাগজকে, এইরকম একটা কাগজ, সেই কাগজটাকে আমি যখন ফটোকপি করি এখানে যা লেখা আছে তার সেই কোনো ব্যতিক্রম আসবে? এখানে আঁকা রসিকা ছবিটা যেভাবে দেওয়া আছে যা কিছু লেখা আছে দাড়ি কমা সবই কিন্তু হুবহু ফটোকপিতে আসবে। এটাকে বলা হয় হুবহু অর্থাৎ অবিকল। তারপর দেওয়া আছে খুঁড়ে বেদ করে অর্থাৎ ওই যে মেঘ সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য অস্ত যাওয়ার আগে যখন পশ্চিম আকাশে মেঘ থাকে তখন সূর্যটা যখন ডুবে পড়ে তখন ওই মেঘটা বেদ করে বা খুঁড়ে সূর্যের আলোটা এদিক বাইরে চলে আসায় মেঘটা কি করে একটা লাল দেখা যায়, তাকে বলা হচ্ছে খুঁড়ে বা বেদ করে। তারপর তেসরা মানে বাঁকা তেসরা মানে একটু বাঁকা সোজা একটু তেসরা। হ্যাঁ যেমন একটা জিনিস এটা আমি সোজা আছে এটা যদি এরকম করি তেসরা হয়ে যাবে, তেসরা একটু বাঁকা। তারপর মহাকাশযান এক ধরনের যান যাতে চড়ে মানুষ মহাশূন্যে কি করে ভ্রমণ বা বিভিন্ন গবেষণার জন্য যায়, যে জানে চায় তাকে বলা হয় রকেট। এরপর আছে মহাকাশযান মহাকাশে যাতায়াতে বাহন। মহাকাশযান মহাকাশে যাওয়ার জন্য যে বাহনটা ব্যবহার করে তাকে বলা হয় মহাকাশযান। সংকেত মানে ইঙ্গিত, যে কোনো সংকেত দেওয়া মানে ইঙ্গিত দেওয়া। এবং রাস্তায় যখন আমরা চলি তখন দেখি যে 3টি বাতি জ্বলে ওঠে। একটা বাতি কি লাল, একটা হলুদ, একটা সবুজ, এই 3টি বাতি জ্বলে। এই বাতিগুলি কি করে বিভিন্ন সংকেত বা ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ যেমন লাল বাতি জ্বলে উঠলে কী করতে হবে আমাদের ওখানে থামতে হবে, গাড়িটা থামিয়ে দিতে হবে, এই ইঙ্গিত বহন করছে। হলুদটা চলে উঠলে কী করতে হবে আমাদেরকে প্রস্তুত হতে হবে যে আমি সামনে আগাবো, সবুজটা জ্বলার সাথে সাথে সামনে এগিয়ে যাব। এগুলো হলো ইঙ্গিত বা সংকেত বহন করে। এই শব্দগুলি আমাদের এই আকাশ গল্পটার ভিতরে এই শব্দগুলি অর্থ জানতে হবে। শব্দগুলির অর্থ না জানলে আমরা গল্পটি পড়ে তার ভাবার্থ বা অর্থ বুঝতে পারব না। আচ্ছা, তো আমি আজকে তোমাদেরকে এই আকাশ গল্পটি এর লেখক পরিচিতি, তারপর পাঠ পরিচিতি এবং কিছু কঠিন শব্দের শব্দার্থ ও টিকা এগুলি সম্পর্কে তোমাদের একটু পরিচয় করিয়ে দিলাম। এরপর আমরা আসবো মূল গল্পটিতে। মূল গল্পটি আমি এখন শুরু করছি। খোলা জায়গায় মাথার উপরে দিনরাত আমরা আকাশ দেখতে পাই। খোলা জায়গায় মাথার উপরে আমরা কি করি দিনরাত আকাশ দেখতে পাই। গাছপালা নদী নালা দুনিয়ায় কোথাও আছে কোথাও নেই। পৃথিবীর এই ভূপৃষ্ঠের উপরে কোথাও গাছপালা আছে, নদী নালা আছে, পাহাড় পর্বত আছে, আবার কোথাও শুধু সমতল ভূমিও আছে বা কোথাও মরুভূমিও আছে।
এমনকি ঘরবাড়ি, জীবজন্তু, মানুষও সব জায়গায় নাও থাকতে পারে। পৃথিবীর সব জায়গায় মানুষ বসবাস করে না। বিশাল বিশাল বহু এলাকা আছে, বহু পাহাড় পর্বতের অঞ্চল আছে, বহু সাগর অঞ্চল আছে, যাই হোক, কিন্তু আকাশ নেই ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনাও করা যায় না। এই ভূপৃষ্ঠের উপরে কোথাও মানুষের বসবাস আছে, কোথাও সাগর আছে, পানি আছে, কোথাও মরুভূমি আছে, কোথাও পাহাড় পর্বত আছে, কোথাও বন জঙ্গল আছে। কিন্তু সব জায়গায় যে মানুষ আছে এমন না, সব জায়গায় বন জঙ্গল আছে তাও না, পাহাড় পর্বত আছে তাও না, মরুভূমি আছে তাও না, কিন্তু আকাশ দেখা যাবে না এমন কোনো জায়গা এই ভূপৃষ্ঠের উপরে কোথাও নাই যে আকাশ সেখানে দেখা যাবে। তাহলে আকাশটা সব জায়গা থেকে দেখা যাবে। দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে। দিনের বেলা কি করে? দিনের বেলায় সোনার থালা, অর্থাৎ একটা বড় থালার মতো, গোলাকার বড় একটা থালার মতো দেখা যায়, জল জল করে জ্বলতেছে। সোনার রংটা যেরকম একটু লালছে, ঠিক সূর্যের রংটা আরও একটু লালছে, সে কি করে জল জল করে জ্বলতেছে দিনের বেলা। এটা রাত্রে আমরা দেখি না। এমনকি সময়ের সচরাচর আকাশ নেই, এমনকি সময়ের সচরাচর আকাশটা নেই। মাঝে মধ্যে আবার দেখা যায় আকাশটা একটু ধুলো, আবার একটু সম্পূর্ণ নীল, বিশেষ করে শরৎ এবং হেমন্তকালে। শরৎ এবং হেমন্তকালে আকাশটা বেশি নীল দেখা যায়। কখনো সাদা বা কালো মেঘে ঢাকা যায় আকাশ। আবার বিশেষ করে বর্ষাকালে আকাশটা কখনো সাদা মেঘ, আবার কখনো কালো মেঘ দিয়েও ঢাকা দেখা যায়। ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বর্ণনা। সকালে এবং সন্ধ্যায় আকাশের বিভিন্ন রং ধারণ করে। যেমন সূর্য যখন ডুবুডুবু করে তখন দেখা যায় যে পশ্চিম আকাশটা লাল হয়ে যায়। হ্যাঁ, আবার সূর্য যখন উদয় হয় তখন দেখা যায় পূর্ব আকাশটা লাল হয়ে যায়। এরকম বিভিন্ন অংশে ধারণ করে। কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে। হ্যাঁ, আবার পূর্ব দিক থেকে যখন সূর্যটা একটু উপরে উঠে যায় তখন দেখা যায় সমস্ত আকাশটাই লাল রং ধারণ করছে। পশ্চিম আকাশে সূর্য যখন যায় তখন সেই একই অবস্থা দেখা যায়। রাতের আকাশ সচরাচর কালো, কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে, এই চাঁদোয়ার কথাটা আমি এখানে দেখিয়েছি, কালো চাঁদোয়া, অর্থাৎ রাতে মনে হয় একটা সামিয়ানা দিয়ে সমস্ত ভূপৃষ্ঠটাকে, পৃথিবীটাকে ঢেকে দেওয়া হয়েছে। চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ। সেই সামিয়ানা দিয়ে যে ঢাকা থাকে সেটা মনে হয় কি করে? একটা চাঁদ এবং তারা ও বিভিন্ন গ্রহ নক্ষত্র দিয়ে ঝিকিমিকি করতে দেখা যায়। তো আমি আজকে তোমাদের এই ক্লাসে এ পর্যন্তই আমি পাঠ করালাম। আশা করি আগামী ক্লাসে এরপর থেকে বাকি অংশটুকু আমি তোমাদের সামনে আলোচনা করব এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন এখান থেকে বের করে তোমাদেরকে দিব। সেটা তোমরা বাসায় বসে দেখবা এবং শেখার চেষ্টা করবা। তো এ বলে আজকের মতোই আমি এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।